ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত। ব্যবসায় শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই বিষয়ে প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা এবং সেকেন্ড পার্ট হচ্ছে বিপণন। আজকে আমরা প্রথম পত্রের উৎপাদন ব্যবস্থাপনা এই সাবজেক্টে উৎপাদনের উপকরণ এর দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা উৎপাদন কি, উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের উপকরণের উপাদান সমূহ নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি আমার ক্লাসটা আজকে প্রথম করে থাকো, আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রফিকুল ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। এর আগের ক্লাসে আমরা উৎপাদনের উপকরণের 4টা উপকরণের কথা বলেছিলাম। উৎপাদনের 1 নম্বর উপকরণ ছিল ভূমি, দ্বিতীয় ছিল শ্রম, থার্ড ছিল মূলধন এবং ফোর্থ ছিল সংগঠন। আমরা আজকে যেহেতু প্রথম ক্লাসে আমরা ভূমির বৈশিষ্ট্য, ভূমির গুরুত্ব এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে দ্বিতীয় শ্রমের প্রকারভেদ, শ্রমের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আমাদের ক্লাসে মূলধন এবং সংগঠন এই দুইটি বিষয়ে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেনের উদ্দীপক থাকে, সৃজনশীল কোশ্চেন থাকে, এই জন্য তুমি যদি একটা ক্লাস ব্যাপকভাবে বোঝো, প্র্যাকটিস করো, তাহলে তোমার জন্য সৃজনশীল কোশ্চেনগুলো অথবা উদ্দীপকগুলো বোঝা সহজ হবে। আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা মূলধন এর একটা জিনিস আলোচনা করব, যে মূলধন, প্রথম কথা মূলধন কি, দ্বিতীয় কথা হচ্ছে মূলধন গঠনের পর্যায়। মূলধন থেকে এই দুটি কোশ্চেন আলোচনা করব। 1, মূলধন কি, 2, মূলধন গঠনের পর্যায়। এই দুটি কোশ্চেন উৎপাদনের উপকরণ চ্যাপ্টার নাম আমি আবার রিপিট করছি, যেহেতু প্রথম ক্লাস আমরা বলেছিলাম উৎপাদনের উপকরণ। আমরা এর থার্ড যে উপাদান মূলধন কি এবং মূলধনের গঠনের যে পর্যায় রয়েছে, স্টেজগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার সব মূলধন কি, আমি প্রথম ক্লাসে বলেছিলাম মূলধন বলতে সাধারণ অর্থে অর্থ সম্পদকে মূলধন বলা হয়, কিন্তু ব্যবসা শিক্ষা শাখার ভাষায়, অর্থনীতির ভাষায় শুধুমাত্র অর্থকে মূলধন বলা চলে না। মূলধনের সংজ্ঞা হলো মানুষের বর্তমান আয় থেকে বর্তমান ভোগকে স্থগিত রেখে ভবিষ্যৎ উৎপাদনের কাজে অথবা পুনঃ উৎপাদনের কাজে যে পরিমাণ সম্পদ বা অর্থ বিনিয়োগ করা হয় তাকে মূলধন বলা হয়। ঠিক আছে, তো মূলধন হলো বর্তমান ভোগ বা বর্তমান খরচকে স্থগিত রেখে ভবিষ্যতের উৎপাদনের কাজে ব্যবহৃত অর্থ সম্পদকেই মূলধন বলা হয়। এখন ধরো তোমার যদি পুনঃ উৎপাদন অথবা ভবিষ্যৎ উৎপাদনের জন্য যদি ব্যয় না করা হয়, তখন তাকে মূলধন বলা যাবে না। অর্থাৎ বর্তমানে ভোগ ব্যয় বাবদ থেকে কিছু টাকা সঞ্চয় করে যদি ভবিষ্যতে পুনঃ উৎপাদন হয় না বা হবে না, এরকম কোন সম্পদে বিনিয়োগ করা হলে তাকে মূলধন বলা যাবে না। তাহলে মূলধন হতে হলে প্রথম কথা যে বর্তমান ভোগকে স্থগিত রেখে ভবিষ্যতে পুনঃ উৎপাদনের লক্ষ্যে যে পরিমাণ অর্থ সম্পদ বিনিয়োগ করা হয় তাকে মূলধন বলা হয়। তাহলে আমাদের প্রথমটা গেল মূলধন কি। মূলধন কি এটা আমরা বুঝলাম, যে মূলধন হচ্ছে এক বিনিয়োগ বৃদ্ধির প্রক্রিয়ার সাথে জড়িত। ঠিক আছে, তার সঙ্গে আমরা এবার মূলধন যে বৃদ্ধির পর্যায়, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের মূলধন কিভাবে বৃদ্ধি পায় তার পর্যায়গুলো, স্টেজগুলো আমরা আলোচনা করব। এখানে আছে তোমার প্রথম পর্যায় হচ্ছে আয়।
এক নম্বর হচ্ছে আয় বা ইনকাম, 2 নম্বর সঞ্চয় সৃষ্টি। আয়, সঞ্চয় সৃষ্টি, সঞ্চয় সংগ্রহ। 4 নম্বর হচ্ছে বিনিয়োগ। তাহলে মূলধন গঠনের পর্যায় কয়টি? মূলধন গঠনের পর্যায় 4টি। একটা প্রথম আয়, তারপর সঞ্চয় সৃষ্টি, সঞ্চয় সংগ্রহ, বিনিয়োগ। মূলধন গঠনের, যে কোনো মূলধন বৃদ্ধি বা গঠনের প্রথম পর্যায় হচ্ছে আয়। আয় হচ্ছে একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের শারীরিক বা মানসিক শ্রমের বিনিময়ে অথবা উৎপাদনের বিনিময়ে যে পরিমাণ টাকা উপার্জন করে থাকে তাকে আয় বলা হয়। এখন প্রথম কথা হচ্ছে মূলধন উৎপাদন অথবা বিনিয়োগ বৃদ্ধির সাথে সম্পর্কিত। এই জন্য মানুষের আয় যদি না থাকে, প্রতিষ্ঠানের আয় যদি না থাকে, তাহলে মূলধন গঠন হবে না। অর্থাৎ একটি দেশের জনগণের অথবা প্রতিষ্ঠান সমূহের যত আয় বৃদ্ধি পাবে, মূলধন গঠন তত বেশি হবে। এই জন্য লক্ষ্য করা যায় উন্নত দেশগুলোতে মানুষের আয় বেশি, যেহেতু আয় বেশি সেহেতু তাদের বিনিয়োগও বেশি হয়ে থাকে। এখন ধরো একটি প্রতিষ্ঠানের আয় হচ্ছে 1 কোটি টাকা, তার ব্যয়ও 1 কোটি টাকা, তাহলে তার মূলধন সৃষ্টি হবে না। এই জন্য যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি বা যে দেশের মানুষের আয় বেশি, সেই দেশের মূলধনের গঠনও বেশি হয়ে থাকে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের অনুন্নত অথবা উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে মূলধন গঠনের কম হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে স্বল্প আয়। আমাদের দেশের প্রতিষ্ঠান সমূহের অথবা ব্যক্তিদের অথবা জনগণের আয় কম থাকার কারণে মূলধন কম হয়ে থাকে। তারপরে প্রথম কথা গেল যে কি, যে মূলধন গঠনের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে আয়। আয়ের মাধ্যমে মূলধন গঠিত হয়ে থাকে। আয়ের পরে দ্বিতীয় কি, সঞ্চয় সৃষ্টি। সঞ্চয়টা কি? সঞ্চয় হচ্ছে বর্তমান ভোগকে অথবা বর্তমান খরচকে, ব্যয়কে স্থগিত রেখে ভবিষ্যতের আশায় যদি কোনো টাকা জমা রেখে দেওয়া হয় তখন তাকে সঞ্চয় বলা হয়। আমি যদি তোমাকে উদাহরণ দিয়ে গত ক্লাসে বলেছি, এখনো বলি, যে তোমার বাবার বা তোমার ফ্যামিলির কারো আয় হচ্ছে 100 টাকা, 100 টাকা থেকে তোমাদের ফ্যামিলির বা ভোগ ব্যয় হচ্ছে 80 টাকা। তাহলে এই যে 20 টাকা, যে বর্তমান 20 টাকা কিন্তু খরচ করাই যায়, 100% টাকা থেকে 80% টাকা খরচ করে বর্তমান ভোগকে স্থগিত রেখে ভবিষ্যৎ উৎপাদনের আশায় যদি জমা রেখে দেওয়া তখন তাকে সঞ্চয় বলা হয়। তাহলে এই যে 100 টাকা সেটা হচ্ছে আয়, আর এই যে 80 টাকা সেটা হচ্ছে ব্যয়। আয় থেকে ব্যয়ের পার্থক্য হচ্ছে সঞ্চয়। এখন একটি সঞ্চয়কে বিনিয়োগ বলা হবে কিনা তা নির্ভর করে এই সঞ্চয়কৃত অর্থ পুনঃ উৎপাদনের কাজে অথবা অর্থ উপার্জনের পরবর্তী অর্থ উপার্জনের কাজে ব্যয় হবে কিনা। যদি হয় তখন তাকে ওই বিনিয়োগকে মূলধন বলা হয়। এই যে সঞ্চয় সৃষ্টি, এটি অনেক কিছু নির্ভর করে। যে একটি দেশের জনগণের সঞ্চয়ের প্রতি আগ্রহ থাকতে হয়, আয় বেশি হতে হয়, আবার ভবিষ্যৎমুখী চিন্তা ভাবনা থাকতে হয়। তখন যে দেশের সঞ্চয় বেশি সৃষ্টি হয় সে দেশের বিনিয়োগও বেশি হয়, মূলধনও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। অনুন্নত দেশে, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে মানুষের আয় কম বিধায় জীবনযাত্রার ব্যয়তেই ম্যাক্সিমাম টাকা চলে যায়, যার কারণে সঞ্চয় বেশি সৃষ্টি হয় না, পরে মূলধনও গঠন হয় না। তাহলে মূলধন গঠনের দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সঞ্চয় সৃষ্টি। সঞ্চয় সৃষ্টি করতে হলে সঞ্চয়ের সামর্থ্য থাকতে হবে। ওই যে বললাম 100 টাকা আয় থাকলেই তো 80 টাকা ব্যয় করে 20 টাকা সঞ্চয় হবে। যার 100 টাকা আয় নেই সে কিভাবে 20 টাকা সঞ্চয় করবে? এই জন্য আয় সঞ্চয়ের সামর্থ্য থাকতে হবে, কেউ যদি সঞ্চয় সৃষ্টি করতে হয়। দ্বিতীয়ত সঞ্চয়ের ইচ্ছা থাকতে হবে। অনেকে ধর্মীয় কারণ হোক, ব্যক্তিগত কারণ হোক, দূরদর্শিতার অভাব হোক, বিভিন্ন কারণে মানুষের মধ্যে সঞ্চয়ের ইচ্ছা যে দেশের বা যে যার ভিতরে বেশি থাকে তখন সঞ্চয় বেশি সৃষ্টি হয়। কম থাকলে ধর্মীয় কারণে হতে পারে, ধর্মীয় কারণে অনেকে সঞ্চয়ের ইচ্ছা তাদের মধ্যে থাকে না, অথবা সুদের হার যদি বেশি থাকে মানুষ বেশি বেশি সঞ্চয় করে যে টাকাটা সে বিনিয়োগ করবে,
সুদের হার কম হলে সঞ্চয়ের আগ্রহ কমে যায়, ধর্মীয় বিভিন্ন প্রভাবের কারণে সঞ্চয় আগ্রহ বৃদ্ধি পায় বা হ্রাস পায়। এরপর হলো সঞ্চয় সংগ্রহ। সঞ্চয় সংগ্রহ বলতে এটা এমন একটি বিষয়, ধরো একটি দেশের সকল মানুষের সামান্য কিছু কিছু টাকা সঞ্চয় আছে, আমার 10 টাকা, তোমার 10 টাকা, তোমার ফ্রেন্ডের 10 টাকা, ওর ফ্রেন্ডের 10 টাকা, এই সকল টাকাকে একসাথে করাকে সঞ্চয় সংগ্রহ বলা হয়। এই কাজটি আমাদের দেশে ব্যাংক, বীমা, পুঁজিবাজার, শেয়ার বাজার তারা করে থাকে। ব্যাংক করে কি ব্যাংক সকল মানুষের, দেশের সকল মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় গুলোকে সংগ্রহ করে অন্যত্র বিনিয়োগ করে থাকে। তাহলে প্রথম কথা হচ্ছে আয় থাকতে হবে, কারণ আয় ছাড়া, আয় যদি না থাকে তাহলে আয় থেকে উদ্বৃত্ত অর্থটাই সে সঞ্চয় সৃষ্টি। সেই সঞ্চয়কৃত অর্থ সকল মানুষের, ধরো একটা মানুষের কোটি কোটি টাকা সঞ্চয় থাকা সম্ভব নয়, ঠিক আছে? তখন করতে হয় কি, ব্যাংক থেকে মানুষ সংগ্রহ করা। আর মানুষ এই যে ছোট ছোট সবার, আমার 100 টাকা, তোমার 100 টাকা, তোমার বাবার 100 টাকা, আরেকজন 100 টাকা, এই সকল অর্থ কি একসাথে করেই সঞ্চয় সংগ্রহ করা হয়। এই কাজটি ব্যাংক, বীমা, শেয়ার বাজার এরা করে থাকে। মানুষ শেয়ার বাজারে, ব্যাংকে, বীমাতে সঞ্চয়কৃত অর্থ জমা রাখে। ব্যাংক, বীমা, শেয়ার বাজার ওই সংগ্রহকৃত অর্থ পরবর্তী বিনিয়োগে কাজে লাগিয়ে থাকে। এরপর হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে মূলধনের সর্বশেষ পর্যায়ে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের, একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রথম আয় থাকতে হবে, আয় থেকে তার সঞ্চয়ের মানসিকতা থাকতে হবে, সঞ্চয় করে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান টাকাগুলো কালেকশন করতে হবে, এবং সেটা যদি পুনঃ উৎপাদনের কাজে বিনিয়োগ করা হয় তখন তাকে মূলধন বলা হয়। অর্থাৎ দেখো, যদি আয় থাকে, আয় সৃষ্টি হয়ে সঞ্চয় সংগ্রহ করলো, ওই সংগ্রহকৃত অর্থ দিয়ে যে কেউ যদি বাসার জন্য ফার্নিচার কিনে, আসবাবপত্র কিনে, সেটি বিনিয়োগ বলা যাবে না। কাঁচা মালকে বিনিয়োগ বলা হয়, যন্ত্রপাতিকে বিনিয়োগ বলা হয়, কিন্তু সেটি যদি উৎপাদনের কাজে, পুরো উৎপাদনের কাজে যদি ব্যবহার করা না হয় তখন তাকে সঞ্চয় বলা যাবে না, বা তখন তাকে মূলধন বলা যাবে না। তার মানে একটি যে কোনো দেশে বা মূলধন বলতে যা বোঝায় তা হচ্ছে, প্রথম গঠন করতে হলে প্রথম আয় থাকতে হবে, সঞ্চয় সৃষ্টি করতে হবে, এবং সেই সঞ্চয় সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে বা সংগ্রহ করতে হবে। তারপরে সেই সংগ্রহকৃত অর্থ পুনঃ উৎপাদন অথবা পুনঃ অর্থ উপার্জনের কাজে বিনিয়োগ করা হলে তখন তাকে মূলধন বলা হয়। তাহলে আমরা আজকে শিখলাম যে মূলধন হলো মানুষের বা প্রতিষ্ঠানের, ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় থেকে বর্তমান ভোগ ব্যয়কে স্থগিত রেখে ভবিষ্যতের পুনঃ উৎপাদনের লক্ষ্যে বিনিয়োগ করা হলে তখন তাকে মূলধন বলা হয়। মূলধন গঠনের পর্যায়ে কয়টি? মূলধন গঠনের পর্যায়ে হচ্ছে 4টি। একটা আয়, একটি সঞ্চয় সৃষ্টি, সঞ্চয় সংগ্রহ, বিনিয়োগ। অর্থাৎ বিনিয়োগের মাধ্যমেই, পুনঃ উৎপাদনে বিনিয়োগের মাধ্যমেই মূলধন গঠিত বা বৃদ্ধি পায়। তাহলে বলা হলো যে কি, শুধুমাত্র আয় হলে সেটা সঞ্চয়, আয় হলো, সঞ্চয় হলো, সঞ্চয় সংগ্রহ হলো, কিন্তু বিনিয়োগ, পুনঃ উৎপাদনে বিনিয়োগ করা হলো না, তখন তাকে মূলধন বলা যাবে না। মূলধন হতে হলে সংগ্রহকৃত, সঞ্চয়কৃত অর্থ পুনঃ উৎপাদনের কাজে বিনিয়োগ করা হলে তখন শুধু তাকে মূলধন বলা হয়। আসলে আমরা এই মূলধন নিয়ে এই দুইটি বিষয় জানলাম, যেটি আমাদের জানার খুবই প্রয়োজন ছিল, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বিনিয়োগ, মূলধন, অর্থ এগুলো আসলে ডিফারেন্স করতে পারতাম না। তাহলে আমরা আজকে যেটি শিখলাম যে একটি মানুষের, একটি প্রতিষ্ঠানের বর্তমান, ধরো একটি প্রতিষ্ঠানের বর্তমানে 100 কোটি টাকা বিনিয়োগ আছে, আগামী বছর যদি তাদের বর্তমান আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে কিছু পরিমাণ অর্থ পুনঃ উৎপাদনের কাজে সংযোজন করে, তখন এই যে পুনঃ উৎপাদন কাজে যে পরিমাণ টাকা সংযোজন করলো ওই পরিমাণ টাকাকে মূলধন বৃদ্ধি বলা হয়। এবার আমাদের গতকাল আমরা যে করেছিলাম, যে প্রথম বলেছিলাম উৎপাদন উপকরণ 4টি। এই যে চ্যাপ্টারের নাম উৎপাদনের উপকরণ। উপকরণ বলেছিলাম কয়টি? 4টি। 1 ভূমি, 2 শ্রম, 3 এই যে একটু আগে বললাম মূলধন, 4 নাম্বার হচ্ছে সংগঠন। আমরা এখন দুটা জিনিস জানবো। 1 সংগঠন কি, এটি জানবো। প্রথম জানবো যে সংগঠন কি। 2 নম্বর জানবো যে কি সংগঠনের শ্রেণী বিভাগ।
অর্থাৎ আজকে আমরা এই যে উৎপাদনের ৪র্থ নাম্বার যে উপকরণ সংগঠন, সেটি কাকে বলে সেটি জানবো, এবং তার যে মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো আসি আসলে সংগঠন কি। সংগঠন হলো একটি ব্যবসায় প্রতিষ্ঠানে অথবা একটি উৎপাদনের কাজে নিয়োজিত মানবীয় অমানবীয়। মানবীয় কি, ধরো একটি প্রতিষ্ঠানে যন্ত্রপাতি, চেয়ার, টেবিল এগুলো অমানবীয় উপাদান, অর্থাৎ জড় পদার্থ। আর যে মানুষ কাজ করে, শ্রমিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওরা হচ্ছে মানবীয় উপাদান। সুতরাং বলা যায় যে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে মানবীয় এবং অমানবীয় উপাদান সমূহকে একসাথে সংযুক্ত করে পরিচালিত করার প্রক্রিয়াকেই সংগঠন বলা হয়। কথাটা কঠিন হয়ে গেল। আমি যদি তোমাদের বোঝানোর জন্য আবার বলি, তার উদাহরণস্বরূপ বলি ঢাকা কলেজ। ঢাকা কলেজে দেখো, ঢাকা কলেজে কি আছে? কর্মচারী, ছাত্র, শিক্ষক, এই তিনটা জিনিস মানবীয় উপাদান। কর্মচারী আছে, ছাত্র আছে, শিক্ষক আছে, এই তিনটা কি মানবীয় উপাদান। আর দেখো বিল্ডিং, এই যে মাঠ, এই যে চেয়ার, টেবিল, রুম, লাইট, ফ্যান, এগুলো অমানবীয় বা জড় পদার্থ। এই দুইটা উপাদান, এই দুইটা উপাদানের ঢাকা কলেজের যে বিল্ডিং, যে অবকাঠামো, যে টিচার, ছাত্র, শিক্ষক সবার লক্ষ্য কি? একটি সুন্দর ফলাফল, ভালো ফলাফল অর্জন করে ছাত্রদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্যে দেখো আমাদের আজকে প্রোডাকশন ম্যানেজমেন্ট বা উৎপাদন ব্যবস্থাপনা, এই ক্লাসের ছাত্র সংখ্যা ধরো সর্বোচ্চ কত 50 জন হলো। আর আমাদের অনেকগুলো ক্লাসরুম আছে, 150 জনের ক্যাপাসিটি। এখন 150 জনের ক্যাপাসিটির স্টুডেন্ট রুমে 50 জনের জন্য বসানোর কোনো প্রয়োজন নেই। এই জন্য মানবীয় উপাদান যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আছে, তারা চিন্তা করে যে কোন স্টুডেন্ট গুলোকে কোথায় বসালে প্রপার ম্যানেজমেন্ট হবে, অর্থাৎ আমাদের যে স্পেসটা আছে, যে রুম বা কক্ষ আছে, তার প্রপার ইউটিলাইজেশন হবে। এই মানবীয় এবং অমানবীয় উপাদান সমূহকে সুন্দরভাবে দক্ষতার সহিত ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করাকে সংগঠন বলা হয়। এখন এইটা গেল সংগঠন কি। এখন দ্বিতীয় কথা যেটা দাঁড়ালো সেটা হলো সংগঠনের শ্রেণী বিভাগ। যে আমরা একটা সংগঠন করলাম, তার শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ বলতে আমি আজকে সংগঠন সমূহের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। মালিকানা ভিত্তিক অর্থাৎ সংগঠনের বিভিন্ন এমনি সংগঠন যদি আমরা আলোচনা করি, সেখানে সরলরৈখিক সংগঠন, তোমরা ব্যবস্থাপনা সেকেন্ড ইয়ারে উঠলে ব্যবস্থাপনা ক্লাসে পাবে সংগঠনের প্রকারভেদ। সরলরৈখিক সংগঠন, যৌগিক সংগঠন, ম্যাট্রিক্স সংগঠন, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, ওটা সংগঠনের কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ। ওটা সংগঠনের কাঠামো, স্ট্রাকচারাল শ্রেণী বিভাগ। কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করব মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ। অর্থাৎ এটা যদি আমি সুন্দরভাবে বলি, সংগঠনের মালিকানা ভিত্তিক এই যে মালিকানা ভিত্তিক, আমি একটু আগে বলেছি যে ওটা ছিল, এই যে আমরা বললাম আমরা যেটা সেকেন্ড ইয়ার শিখবো, সেটা ছিল সংগঠনের কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ। আজকে আমরা সংগঠনের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখি মালিকানা ভিত্তিক সংগঠন কয় প্রকার বা কি কি। এক, আমরা এগুলোকে ক্রম অনুযায়ী দিচ্ছি। এক মালিকানা। 2 অংশীদারি। 3 যৌথ মূলধনী। 4 সমবায় সমিতি। 5 রাষ্ট্রীয় ব্যবসা। 6 ব্যবসায়
জোট। এই যে সংগঠনের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগটি তোমরা ব্যবসায় সংগঠন প্রথম পত্র এখানেও পাবে। সেখানে সংগঠন বা ব্যবসায়ের প্রকারভেদ যে বিষয়টা আছে না, সেখানে তোমরা পাবে এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসায়, ব্যবসায় জোট, সেখানে তোমরা এটা পাবে। তবে এখানে আমি পড়াচ্ছি কারণ যেহেতু সংগঠনের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগের মধ্যে এই চ্যাপ্টারটা ইনক্লুডেড রয়েছে, তাতে তোমাদের যদি ধারণা থাকে সৃজনশীল বা উদ্দীপক তোমরা আনসার করতে পারবে। তো আমরা আজকে এই যে সংগঠন আলোচনা করছি, এই সংগঠন হচ্ছে আজকে যে চ্যাপ্টার উৎপাদনের উপকরণ, তার চতুর্থ উপাদান। উৎপাদনের উপকরণ 4টি। আমি আবার রিপিট করছি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সেই সংগঠনের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করছি। আমার কথাগুলো শুনবি এবং যখন উদ্দীপক তোমাদের সামনে তোমরা দেখবে তখন মনে করতে পারবে ছাত্র ওই যে ওই টার্মটার কথা এখানে বলেছে। বা জ্ঞানমূলক কোশ্চেন তো মুখস্থ করতেই হবে, অনুধাবন প্রায় মুখস্থ, প্রয়োগ আর বিশ্লেষণ ধর্মী তোমাদেরকে উদ্দীপকে প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হতে হবে। আসলে আমরা এই সংগঠনের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ নিয়ে আলোচনার আগে বলে নেই, পৃথিবীর আদিতে এরকম মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ ছিল না। অর্থাৎ তখন বৃহৎ আয়তন উৎপাদনের কোনো চিন্তা ভাবনাও ছিল না। কিন্তু সময়ের পরিক্রমায় ব্যবসার উন্নতি, পথ পরিক্রমার সময়ের কারণে, সময়ের চাহিদার কারণে ব্যবসায়কে বা সংগঠনকে এই সকল মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ করতে হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী সংগঠন। যদি জ্ঞানমূলক কোশ্চেন আসে তার আনসার হচ্ছে একজন মালিক কর্তৃক, আমি আবার বলছি, একজন মালিক কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসায় প্রতিষ্ঠানকে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠানের মালিক একজন থাকবে, যে প্রতিষ্ঠানের মূলধন একজন বিনিয়োগ করবে, যে প্রতিষ্ঠানের লাভ হলে একজনই নিবে, যে প্রতিষ্ঠানের ক্ষতি হলে একজনই গ্রহণ করবে, তাকে এক মালিকানা ব্যবসায় বলা হয়। পৃথিবীর যত ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল, প্রায় 80% ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এক মালিকানা। এটির সুবিধা হলো যে কোনো জায়গায় যে কোনো সময় ইচ্ছা হলেই ব্যবসায় গঠন করা যায়, ইচ্ছা হলেই ব্যবসা বন্ধ করা যায়, লাভ হলে সম্পূর্ণ নিজে নেওয়া যায়, লস হলেও নিজে বহন করা যায়। এই সকল সুবিধার কারণে এখন পর্যন্ত পৃথিবীর আদিকাল থেকে এই পর্যন্ত জনপ্রিয়তার সাথে এক মালিকানা ব্যবসা টিকে রয়েছে। তাহলে যদি কোনো উদ্দীপকে এসে থাকে এক জনাব রহিম একটি ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগ করেন, উনি মূলধন নিজে সংগ্রহ করেন এবং লাভ হলে লাভ নিজেই নিয়ে যান এবং ক্ষতি হলে নিজেই বহন করেন, তাহলে যদি এই ধরনের একটা উদ্দীপক থাকে তখন তোমাকে সাথে সাথে বুঝতে হবে যে এটি এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। তাহলে আমাদের এই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান হলো কি? একজন মালিক কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানকে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের জনপ্রিয়তার কারণ কি, ব্যাখ্যা করো। খ নম্বর আসতে পারে। তাই এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণ কি? সুবিধা সহজ, আমি পয়েন্ট আকার বলছি, সুবিধাজনক অবস্থানে যে কোনো জায়গায়, বাসার নিচে, আশেপাশে, পাড়া মহল্লায়, সুবিধাজনক সময়ে, সুবিধাজনক স্থানে সহজে গঠন করা যায়, ব্যবসা শুরু করা যায়, লাভ হলে একাই সকল অর্থ ভোগ করা যায়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কম পুঁজি দিয়ে এক মালিকানা ব্যবসা গঠন করা যায়, আইনগত ঝামেলা নাই এক মালিকানা ব্যবসায়, অথবা ইচ্ছা না হলে ব্যবসায় যে স্বাধীন রূপে যে কোনো সময় বিলুপ্ত ঘোষণা করা যায়। এই সকল সুবিধার কারণে বা এই সকল বৈশিষ্ট্যের কারণে এক মালিকানা ব্যবসায় সারা বিশ্বে এখন জনপ্রিয় রয়েছে। আসো তারপরে অংশীদারি ব্যবসায়। অংশীদারি দেখো, এক মালিকানা বুঝাই যায় একজন, এক মালিকা বলতে এক মালিকানা মানে একটা মালিক, একজন মালিক, তখন তাকে এক মালিকানা বলে। অংশীদার বলতে আমরা একটা পার্টনারশিপ বিজনেস, আমরা এটা এমনি ইনস্টেন্স বুঝি যে পার্টনারশিপ বলতে একজন অনেক লোকে একসাথে ব্যবসা প্রতিষ্ঠা করলে তখন তাকে অংশীদারি ব্যবসায় বলা হয়ে থাকে। কিন্তু 1932 সালে বাংলাদেশে যে আইনটি রয়েছে অংশীদারি আইন, এটা কত সালে মনে আছে তোমাদের? 1932 সালে। 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানকে অংশীদারি ব্যবসা বলা হয়। এখন 1932 সালে কি বলা হয়েছে? যে দুই বা ততোধিক ব্যক্তি, কজন? একের অধিক ব্যক্তি আর কি, দুই বা ততোধিক ব্যক্তি
সাধারণ ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন নিয়ে যে ব্যবসায় প্রতিষ্ঠান গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ করে থাকে তাকে অংশীদারি ব্যবসায় বলা হয়ে থাকে। তাহলে আমার কথা কি দাঁড়ালো, যে অংশীদারি ব্যবসা হতে হলে একের অধিক অর্থাৎ একাধিক ব্যক্তির প্রয়োজন হয়, অর্থাৎ মিনিমাম 2 জন, সর্বনিম্ন 2 জন, সর্বনিম্ন প্রয়োজন হয় 2 জন, সর্বোচ্চ 20 জন। তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন নিয়ে যে ব্যবসায় গঠন, পরিচালনা, নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। এই ব্যবসার একটা সুবিধা কি, এক মালিকানা ব্যবসায় একজন মাত্র ব্যক্তি, তার পুঁজি হয়ে থাকে কম, অর্থাৎ 10 জন ব্যক্তি যদি 1000 টাকা করে দেয় 10,000 টাকা অনায়াসে হয়ে যায়। তার মানে বৃহৎ যে পুঁজি, সেই পুঁজিটা অংশীদারি ব্যবসায় সম্ভব। কিন্তু একজন ব্যক্তির পক্ষে তো অনেক টাকা পুঁজি গঠন বা মূলধন গঠন সম্ভব হয় না। তাহলে যে ক্ষেত্রে যে ব্যবসার ক্ষেত্রে বেশি পুঁজি প্রয়োজন হয় সেখানে এক মালিকানা ব্যবসায় অনুপযুক্ত বলা যায়। অংশীদারি ব্যবসা সহজ। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আরো সুবিধা হলো যে ক্ষতি হলে সকলে সমানভাবে বা চুক্তি অনুযায়ী ভাগ বন্টন করে নিতে পারে ঝুঁকিটা বা ক্ষতিটা। আবার লাভ হলেও চুক্তি অনুযায়ী সকলে লাভ বন্টন করে নেয়। এটির অসুবিধা হলো যে চুক্তিবদ্ধ কোনো একটি পক্ষে বা ব্যক্তির দায় সকলকে গ্রহণ করতে হয়। এবং একটা কথা আছে, নানা মুনির নানা মত। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এক একজন এক এক কথা বলে, এক এক সিদ্ধান্ত দেয়, ফলে সহজে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। এটি হলো অংশীদারি ব্যবসার অসুবিধা। তবে সুবিধাও রয়েছে। সুবিধা রয়েছে 10 জন বা 20 জন লোকের মেধা, শ্রম, অর্থ একসাথে বিনিয়োগ করে লাভ বা ঝুঁকি, লাভ বন্টন করা হয়, ঝুঁকিও সবার কাঁধে সমহারে বন্টিত হয় চুক্তি অনুযায়ী। এইগুলো অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসার মূল কথা হলো ওটা 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয়। 2 বা ততোধিক ব্যক্তি, সর্বোচ্চ 20 জন, সাধারণ ব্যবসার ক্ষেত্রে, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন নিয়ে অংশীদারি আইন অনুযায়ী যে ব্যবসায় প্রতিষ্ঠান গঠন, পরিচালনা, নিয়ন্ত্রিত হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। তাহলে আমাদের এক মালিকানা গেল, অংশীদারি গেল। থার্ড হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। এই যৌথ মূলধনী কোম্পানিটা বাংলাদেশে একটি আইন আছে, কোম্পানি আইন। কত সালে তোমরা জানো এটা? বাংলাদেশে কত সালে কোম্পানি আইন প্রযোজ্য রয়েছে? বাংলাদেশে 1994 সালে। 1994 সালে কোম্পানি আইন প্রযোজ্য রয়েছে। অর্থাৎ চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট যে ব্যবসায় সংগঠন 1994 সালে কোম্পানি আইনের অধীনে গঠিত হয়ে থাকে তাকে কোম্পানি সংগঠন বলা হয়ে থাকে। কোম্পানি সংগঠন 2 প্রকার, একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরেকটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড আর পাবলিক লিমিটেড। এই কোম্পানি সংগঠনটি হচ্ছে বৃহৎ আয়তন উৎপাদন যখন প্রয়োজন হয়, যখন বৃহৎ আয়তন মূলধনের প্রয়োজন হয়, তখন এক মালিকানা বা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না মূলধন যোগান দেয়া। এই জন্য এই যে চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট একজন মালিক দেরীয় হয়ে গেল, একজন মালিক মারা গেল, তাতে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয় না। আইন বলে আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট যে ব্যবসায় সংগঠন বৃহৎ আয়তন উৎপাদন করে থাকে তাকে কোম্পানি সংগঠন বলা হয় বা যৌথ মূলধনী কোম্পানি বলা হয়। কোম্পানি 2 প্রকার বলেছি, একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয় করতে পারে না, পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয় করতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য নয়, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য। তাহলে বোঝা গেল যে কি বৃহৎ আয়তন অনেক পুঁজির যখন প্রয়োজন হয় তখন এক মালিকানা বা অংশীদারি প্রতিষ্ঠান সেখানে প্রযোজ্য নয়, সেখানে যৌথ মূলধনী কোম্পানি আইন সৃষ্ট, আইনের অধীনে আইন বলে গঠিত এবং আইনের মাধ্যমে এটা বিলোপ সাধন হয়ে থাকে। তারপরে হলো সমবায় সমিতি। সমবায় সমিতি আমরা সকলে মোটামুটি বিষয়টির সাথে পরিচিত যে বাংলাদেশে 2001 সাল সমবায় আইন অথবা 2004 সালের সমবায় বিধিমালার অধীনে সমবায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন বলতে পারে যে স্যার সমবায় সমিতি বা সমবায় সমিতি ব্যবসাটা কি?
সমবায় সমিতি হচ্ছে সমিতির সদস্যদের পারস্পরিক আর্থিক কল্যাণের লক্ষ্যে এটি মুনাফা অর্জন এটার মূল উদ্দেশ্য নয়। সমিতিতে যারা মেম্বার রয়েছে তাদের সকলের আর্থিক কল্যাণ সাধনের লক্ষ্যে সকলের দ্বারা অথবা সকলের মধ্যে থেকে দু একজন নির্বাচিত প্রতিনিধি মাধ্যমে পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানকে সমবায় সমিতি বলা হয়। সমবায় সমিতির অন্যান্য আমরা বলেছি এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, এই প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জন ব্যতীত ব্যবসায়ের প্রতিষ্ঠান বলা যায়। কিন্তু সমবায়ের মূল উদ্দেশ্য হচ্ছে সমিতির যে মেম্বাররা রয়েছে তাদের আর্থিক কল্যাণ সাধন। তাহলে সমিতির সদস্যদের আর্থিক কল্যাণ সাধনের লক্ষ্যে দুই বা ততোধিক ব্যক্তি মিলে সমবায় আইনের অধীনে যে ব্যবসায় গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ করে থাকে তাকে সমবায় সমিতি বলা হয়। এরপরে বলছি রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায় ধরো কেমন, রাষ্ট্রীয় ব্যবসায় হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে অনেক কিছু, যেমন ঢাকা কলেজ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কিন্তু তার মূল উদ্দেশ্য কিন্তু অর্থ উপার্জন নয়। আবার ধরো বিআরটিসি, সেটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সোনালী ব্যাংক সেটি একটি রাষ্ট্রীয় বা সরকারি প্রতিষ্ঠান। অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে সরকারের মালিকানাধীন যে সকল প্রতিষ্ঠান গড়ে উঠে অথবা পরবর্তীতে জাতীয়করণের মাধ্যমে সরকারিকরণ করা হয়, তা সরকারের আইন অনুযায়ী গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়, তাকে সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, দেশের জনগণের সার্বিক কল্যাণ সাধনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। যেমন ঢাকা কলেজের মূল উদ্দেশ্য কিন্তু অর্থ উপার্জন নয়। আবার সোনালী ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সর্বনিম্ন খরচে উত্তম সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন হচ্ছে সোনালী ব্যাংকের উদ্দেশ্য বা রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান সমূহের উদ্দেশ্য। সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কেন থাকে? সরকারের তার নিজের নিয়ন্ত্রণে অথবা জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের কল্যাণে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে এর মালিকানা থাকবে রাষ্ট্রের বা সরকারের। তবে একটি প্রতিষ্ঠানের 51% শেয়ার যদি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান ক্রয় করে থাকে তখন তাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় ব্যবসায় বলা চলে। অথবা একটি প্রতিষ্ঠান শুরুতে যদিও বেসরকারি থেকে থাকে বা কোম্পানি থেকে থাকে, পরবর্তী সময়ে সরকার যদি মনে করে, রাষ্ট্র যদি মনে করে যে এটি জাতীয়করণ করা অথবা সরকারিকরণভুক্ত করা যায়, তখন সেটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়। তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মূল কথা হলো যে জনগণের আর্থিক বা কল্যাণ সাধন। জনগণের কল্যাণ সাধনের উদ্দেশ্যে রাষ্ট্রের মালিকানাধীন যে সকল প্রতিষ্ঠান গঠিত হয়, পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয় তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়। এরপর আমাদের সর্বশেষ হচ্ছে ব্যবসায় জোট। ব্যবসায় জোট, খেয়াল করে একটা জোট কথাটা আসলেই তখনই মনে হয় যে কি যে ঐক্য হওয়া, ঐক্য কথাটা এখানে জড়িত। রাষ্ট্রীয় জোট হচ্ছে এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান সম পর্যায়ভুক্ত দুই বা ততোধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মিলে যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ করে থাকে তখন তাকে ব্যবসায় জোট বলে। ব্যবসায় জোটটা কেন করা হয়? এর ফলে দেখা যায় কি একটি প্রতিষ্ঠান এককভাবে হয়তো কোনো কারণে উৎপাদন সম্পন্ন করতে পারছে না, তার কোনো অসুবিধা রয়েছে, তখন একাধিক প্রতিষ্ঠান একসাথে জোট হয়ে যখন উৎপাদন, পরিচালনা, নিয়ন্ত্রণ করে থাকে তখন তাকে ব্যবসায় জোট বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই গত ক্লাসে এবং আজকের এই ক্লাসে আমরা এখন পর্যন্ত যে বিষয়গুলো শিখলাম সেটা উৎপাদনের উপকরণ। এরপরে প্রথম কথা হচ্ছে উৎপাদন। এই যে আমাদের আজকে যে চ্যাপ্টারটা হচ্ছে উৎপাদনের উপকরণ। এই উপকরণ মধ্যে আমরা 4টা বলেছি উৎপাদনের উপকরণ বা উপাদান রয়েছে 4টি। এক নম্বর হচ্ছে ভূমি, দ্বিতীয় শ্রম, তৃতীয় মূলধন, চতুর্থ সংগঠন। আজকে আমরা মূলধন কি, মূলধন গঠনের পর্যায়ে নিয়ে আলোচনা করেছি। তারপরে সংগঠন কি, সংগঠনের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা সকলেই এই 2টা ক্লাস অ্যাটেন্টিভলি শুনে যদি বইয়ে উদ্দীপক দিয়ে একটা প্র্যাকটিস করো তাহলে তোমরা চূড়ান্ত পরীক্ষায় ভালো করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।